ও হচ্ছে মূর্তিমান আনন্দ। বাড়িতে ও ছাড়া কোনো অনুষ্ঠান হয় না, মানে জমে না বিশেষ করে। ওর গানের আমি প্রচণ্ড ফ্যান ছিলাম, মানে সে অন্ধভক্তের মতো। ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। দেখতে পাচ্ছ আমার প্রোটেকশন প্যানেল? তো যে পুরুষ মানুষের এরকম প্রোটেকশন প্যানেল আছে, তার মনে হয় আর কিছু চিন্তা করে লাভ নেই। কি কি মেনু আছে একটু জেনে নিই। আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। তারকাদের পরিবারে আজকে জামাই স্পেশাল পর্ব, কারণ জামাই ষষ্ঠীতে আমরা চলে এসেছি অনিক ধরের পরিবারে। অনিকদাকে আপনারা সকলেই চেনেন, সঙ্গীত শিল্পী অনিক ধর, এবং আমার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে একটু পরিচয় করাবো। আগে আমি এদিক থেকে আসি, আমাকে মালবিকা দিকে পরিচয় করাতে হয় না। তো এই যে সম্পর্কের সূত্রগুলো আমরা জানবো। শাশুড়ি মা রয়েছেন, ওদিকে অনেকদের স্ত্রী রয়েছেন। তো একটু বলো যে আগে জামাইকে তো আমরা মাঝখানে বসিয়েছি, আমি আগে শাশুড়ি মা দিয়ে শুরু করি। জামাই কেমন? আমি আগে শুনছিলাম যে প্রায় 12 বছর হয়ে গেছে জামাই ষষ্ঠী জমিয়ে খাওয়া দাওয়া হয়, আর তুমি এটা দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছো। জামাই কেমন বলতে আমি যেটা বলতে চাই, জামাই আমার ভীষণ ভালো। মানে আমার বাড়ির বড় ছেলে, সব রকমের গল্প, সব রকমের আলোচনা, সব রকমের ডিসিশন আমি ওকে নিয়ে নেই। আর আজকের দিনটা ওর জন্য স্পেশাল। বাকি দিন ও একটু খাদ্যরসিক, কিন্তু এখন নানানভাবে বলছে যে একটু কন্ট্রোল করছি খাওয়া, একটু ডায়েট কন্ট্রোল করছি। কিন্তু আজকের দিনটা আমি বলেছি যে কোনো ডায়েট কন্ট্রোল আমি শুনবো না। আজকে তোমাকে আমি যা রান্না করেছি সমস্ত প্রত্যেকটা আইটেম তোমাকে খেতে হবে। বেশ, আচ্ছা, আমরা যেহেতু শাশুড়ি মা থেকে শুরু করছি, আমরা মালবিকা দিকে দিয়ে শুরু করি। একটু সম্পর্ক সূত্রটা হচ্ছে মাসি শাশুড়ি, তাই তো? এবং মানি বলে ডাকা হয়। তো জামাই কতটা আদরের? ওরে বাবা, মানে আমার কাছে আমার মেয়ে গুড়িয়া আর আমার একমাত্র জামাই। আর ও হচ্ছে পাহাড়ি ঝর্ণা, দেখেছো? ঠিক সেরকম, মানে আনন্দ যাকে বলে, ও হচ্ছে মূর্তিমান আনন্দ। বাড়িতে ও ছাড়া কোনো অনুষ্ঠান হয় না, মানে জমে না বিশেষ করে। ও ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। এবং ও, আমি ভীষণ, তুমি জানো আমি খুব কনজারভেটিভ এবং ভীষণ একটা ডিসিপ্লিন লাইফ লিড করি, কিন্তু ওর কাছে আসলে সেই ডিসিপ্লিনটা একেবারে কোথায় উড়ে চলে যায়। ও থাকলে যেটা হয়, এই রাত্রিবেলার নাইট লাইফ আমি আর ও কোনোদিনও দেখিনি। নাইট লাইফ কাকে বলে? রাত্রি 12টার পর কীরকম কলকাতা শহর কেমন, চলো এক্ষুনি চলো, গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, আইসক্রিম খেলাম। মানে এই যে একটা ছোট ছোট আনন্দ দেওয়া, ও নিজে আনন্দ করতে ভালোবাসে। আর আমাদের বিশেষ করে, আমরা তো সিনিয়র, বড়দের বড়দের নিয়ে আনন্দ করতে ভালোবাসে, আমাদের আনন্দ দিতে ভালোবাসে। আনন্দ দিয়ে ও খুব খুশি হয়। সেটা একটা অদ্ভুত ক্যারেক্টারও। ওর নিজের মা বাবার সঙ্গেও ওরকম, সবার সঙ্গে, ভাই বোন, ওর ফ্যামিলির সঙ্গেও ওরকম, আর আমাদের সঙ্গে। একদম। একটু দিদিকে জিজ্ঞেস করি, জামাইয়ের পাল্লা তো ভারী, আমি বুঝতেই পারছি। খুব আদরের। মেয়ের খুব আদরটা কি আদরের। কমে যাচ্ছে? মানে মনে হচ্ছে আগে যেমন আগে আমি নাম্বার 1 ছিলাম, নাম্বার 2-তে সবাই আস্তে আস্তে যেতে যেতে আমি ফ্যামিলির বড় মেয়ে। হ্যাঁ। বাট এখন ইনি আসার পর আমার জায়গাটা একটু একটু এখন কম্পিটিশন, মানে টাইট Competition কম্পিটিশন চলে আমাদের আর কি। এখন ম্যাক্সিমাম ভালোবাসা, ম্যাক্সিমাম, মানে আমি ফোন করলেই আগে প্রথম প্রশ্ন হবে যে অনিক আসছে তো, তারপর প্রশ্ন হবে আদু আদি, মানে আমার ছেলে মেয়ে আসছে তো, লাস্ট মনে হয় ঠিক আছে তুমিও চলে আসো, মানে এরকম একটা ব্যাপার। বাট আগে ফার্স্ট প্রায়োরিটি এরা এখন হয়ে গেছে এখন। তো একটু জামাইকে জিজ্ঞেস করি, শাশুড়ি মারা তো প্রচুর প্রশংসা করছে এবং জামাই খুব আদরের। এই যে আদর যত্নটা অনেকদা অনেকগুলো বছর একদম পুরো ফ্যামিলি যাকে বলে এবং ছেলে হয়ে ওঠা, সবটা কিরকম কাটছে এই সময়টা, এবং বিশেষত জামাই ষষ্ঠীর দিন?
এইটার জন্যে না আমি মনে করি যে ধরো একটি ভালো মা বাবার ঘরে জন্ম নেওয়া, একজন ভালো মা বাবার ঘরে জন্ম নেওয়া, একজন ভালো শ্বশুর শাশুড়ি, এরকম মাসি শাশুড়ি, একটা এরকম শ্বশুরবাড়ি পাওয়া, এটা একটা মানুষের ভাগ্য। এটা একটা মানুষের পূর্ব জন্মের কিছু কর্মের ফল হয়, ভগবান তাকে দেয়, আমি সেটা মনে করি। কারণ তাদের আশীর্বাদ, তাদের আনন্দ, তাদের দুঃখ, তাদের সব কিছু পুরোটাই আমার। এবং সেইভাবে আমি দেখি। এবং যেটা আমার শাশুড়ি মা বলছিলেন যে জামাই ষষ্ঠীটা আমার স্পেশাল ডে, সেটা তো বটেই এই বাড়িতে। বাট তুমি বিশ্বাস করবে না, যখন মাঝে মাঝে আমি আসি এখানে, আমার জামাই ষষ্ঠীতে আয়োজন কিছু কম করেন না উনি। তো আমার মাঝে মাঝে এত খারাপ লাগে যে এত রান্না, এত কিছু, আর কেন জানি না আমার ওপরে তখন একটা মনে হয় যে আমি জীবনে যেন আরও কিছু ভালো করতে পারি। সব সময় তাদেরকে একটা গর্বের জায়গা, সেই জিনিসটাকে আমার চাই না চাঁদ পাহাড় অত কিছু, বাট নিজের কাজ দিয়ে, নিজের স্বভাব চরিত্র, নিজের মানুষদেরকে রেখে যেন তাদের মুখে হাসিটা আমি দেখতে পারি, এটা আমার একটা নিজের ব্যক্তিগত একটা জায়গা। এবং আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মাতা খুব এনথুজিয়াস্টিক, আমার মাসি শাশুড়ি, তারা এত এনার্জেটিক যে তাদের সাথে আমার তাল মিলিয়ে মানে সমস্ত কিছু, যেমন ওনারা বললেন, কোথাও একটা দুম করে একটা বেরিয়ে যাওয়া, কোথাও একটা ঘুরতে যাওয়ার। মনে পড়ে আমার বিয়ের পরের বছর আমরা সপরিবারে আমরা লন্ডন, স্কটল্যান্ড বেড়াতে গেছিলাম। আমাদের দুটো ফ্যামিলি এন্টায়ারলি, মানে পুরো এন্টায়ার প্রায় 9-10 জন মিলে, আমার মা বাবাকে নিয়ে, আমার শ্বশুরি, আমার মা বাবা, আমার মাসি শাশুড়ি, আমার ভাইরা, মানে আমার দুই ভাই, বললাম না পরিবার নিয়ে সবাই থাকতেও ভালোবাসে, এন্টায়ার ফ্যামিলি ও আমরা আনন্দ ঘুরেছি। করতে, আনন্দ দিতে খুব ভালোবাসে। আর আমার মনে আছে, দেখো কি বলতো, এইগুলো আস্তে 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 তো পরিস্থিতি বদলায়, তখন অত হয় না, কিন্তু শুরুর দিকে যে এই আমার স্মৃতিগুলো আমার মনের একদম, বলে না যে মনের মণিকোঠায় তোলা রইল, সেরকমই। তো কি বলবো, আমি লাকি, আমি প্রচণ্ড ভগবান মানি, এবং আমি এটাই মানি যে যেটুকু আমার জীবনে আমি পেয়েছি, সেটা কাজের সূত্রে হোক, আমার ব্যক্তিগত জীবনের দিক থেকে হোক, দুটো সন্তান আমাকে গুড়িয়া দিয়েছে, ঠাকুর আমাকে আশীর্বাদ দিয়েছে, আদ্যা আধবান, সবটাই আমি মনে করি ঈশ্বরের দান। এবং সেটা তাই জন্য আমি কোনো সম্পর্ককে কখনো গ্রান্টেড নিতে চাই না, পারিও না। প্রত্যেকটা জিনিসকে আমি ভ্যালু করি, আমি চেষ্টা করি করার, এবং সেভাবেই আমি ছিলাম, আজও সেরম আছি। শ্বশুরবাড়িতে আমি এরম ছেলের মতোই থাকি, মা এটা খাবো ওটা খাবো। এবং তুমি বিশ্বাস করবে না, বিয়ের আগেও আমার জামাই ষষ্ঠী হয়েছে। মানে যখন আমি গুড়িয়ার সাথে দেখা করতে আসতাম, তখন আমাকে এই আমার দুই শাশুড়ি আমাকে নয় বাড়িতে রান্না করে বা বাইরে প্রচণ্ডভাবে আর কি। তো এমনকি দিদুনও, আমার দিদুন মানে গুড়িয়ার দিদা এত ভালো রান্না করেন এবং এত এনার্জেটিক, মানে তুমি ভাবতে পারবে না যে ওনার এনার্জি দেখে মানে একটা বাচ্চা মেয়েকে হার মানিয়ে দেবে, এমন এনার্জি তার। এবং সেরমই দাপট এবং সেরমই তার মন, এত বড় মন। তো সব সময় মানে আমারকে ভালোবাসা মানে অন্ধ, মানে ফোন করে জন্মদিন হোক, এই আগে 2 মিনিট উনি গান শোনাবেন, আমাকে আদর করে। দেখো এই ছোটো ছোটো জিনিসগুলো না জীবনে একটা বিশাল একটা প্রাইসলেস মোমেন্টস, এগুলো একটা প্রাইসলেস জিনিস, যেগুলো তুমি কোনো দিন কিনতে পারবে না। তো যত বড় হয়ে যাও না কেন, তো মানুষের ভালোবাসা, আশীর্বাদ, দিস ইজ অল আই হ্যাভ। এবং দেখতে পাচ্ছ আমার প্রোটেকশন প্যানেল, তো যে পুরুষ মানুষের এরম প্রোটেকশন প্যানেল আছে, তারা মনে হয় আর কিছু চিন্তা করে লাভ নেই, বাড়ির মহিলারাই প্রোটেক্ট করবে, তারাই মা দুর্গা, তারাই সরস্বতী, তারাই লক্ষ্মী। তো সেটাই হচ্ছে আমার একটা বড় পাওনা, আই এম ভেরি লাকি। এবং আমি চাই যে আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি, আমার স্ত্রী, আমার মা এবং সকল মহিলারা যারা আজকের দিনটা নিজেদের জামাইদের জন্য, ছোট মহিলা, মেয়ে ছোট মহিলা ঠিকই, এবং আমার সিটি সিনেমার দর্শকরা যারা জামাইদের জন্য এত পরিশ্রম করেন, বাজার করেন, রান্না করেন, প্রত্যেকে আপনারা সুস্থ থাকবেন এবং ভগবান আপনাদেরকে সুখী রাখুক এবং সবথেকে ইম্পর্ট্যান্ট সুস্থ রাখুক। আচ্ছা, আমরা তো জামাই মধ্যমণি আমরা বুঝেই গেছি, তো একটু বলো যখন পরিচয়টা হয় আস্তে আস্তে এবং এতগুলো বছর, সেই সময়টা কেমন ছিল? মেয়ের বিয়ে হওয়া এবং জামাই যেটা বলছে যে একদম বিয়ের আগে থেকে যে একটা আলাপ পর্ব চলছে, সেটা তোমাদের কাছে কীরকম ছিল? প্রথমে যখন আলাপ পর্ব, তখন তো দুষ্টু ছিল,
নানা রকমের অনেক কিছুর ভাবনা, সেইখান থেকে এখন অনেক ম্যাচিওর হয়ে গেছে। এখন দুটো বাচ্চার বাবা হয়েছে। এখন আমি বলি, আমি ওকে বুলেট বলে ডাকি, কারণ আমার ও যখন স্টেজে গান গায় তখন কেন জানি মনে হয় একটা বুলেটের মতন ওর গতি। তাই তখন থেকে আমি ওর স্টেজে পারফর্ম যখন করতো বিয়ের আগে, তখন দেখতে যেতাম, ভীষণ ভালো লাগতো। আর সেই সময়টা ছিল একটু দুষ্টুমিতে ভরা। আর এখন হয়ে গেছে একটা ম্যাচিওর মানুষ, অনেকটা বুদ্ধিদীপ্ত, অনেকটা ভাবনা চিন্তা। আগে ছিল ভাবনা চিন্তা করতো না, হুজুকে ছিল। এখন অনেক কিছু দায় দায়িত্ব এসছে, বড় হয়েছে না, এখন অনেক কিছু দায় দায়িত্ব এসছে। আস্তে আস্তে আমার চোখের সামনেই বড় হতে দেখছি। একদম। তুমি একটু শুনি তোমার পরিচয়টা তখন। আমার পরিচয়, আমি তোর ফ্যান ছিলাম না যখন ও জি বাংলাতে যখন ও শুরু করলো গানের। ওর গান শুনে আমি এত মুগ্ধ ছিলাম, আর আমি বারবার করে বোনকে বলতাম যে আজকে কি আমারও তো কাজের মধ্যে থাকতাম, আজকে কি এপিসোডে অনেক আছে, অনেকের গানটা শোনার জন্যই তাহলে আমি আজকে দেখব, মানে এরকম আর কি ছিলাম। ওর গানের আমি প্রচণ্ড ফ্যান ছিলাম, মানে সে অন্ধভক্তের মতন। আর আমি তো মনে করি সত্যি, আমি জানি না আমার বলা উচিত কি না, মানে 2 ঘন্টা যদি ও পারফর্ম করে, কোনো দিনও আমি দেখিনি যে একটা চুল এদিক থেকে ওদিক সুর মানে চলে গেছে। আমি এটা একমাত্র সোনু নিগমের একটা অনুষ্ঠানে আমি দেখেছি যে ওনার সুর কখন এদিক থেকে ওদিক হয় না, আর আমি ওকে দেখেছি। মানে এত পরিশ্রম করে, এই স্টেজের এখান থেকে ওই অবধি ছুটছে, এত এনার্জি দিচ্ছে, কিন্তু সুর কখনো এদিক থেকে ওদিক হয় না। এটা আমার কাছে সাংঘাতিক একটা ভালো লাগার জায়গা। বাবা তুমি এত বেশি বলিস না, এখন বললে আবার ট্রোল না হয়ে যাস। হ্যাঁ, তা অবশ্য ঠিক, সে হলো, কিন্তু আমার ভালো লাগাটা আমি বলবো, এটাই আর কি। আর তারপরে ওর সঙ্গে দেখা একটা, তখন ওদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে নতুন নতুন। একটা অনুষ্ঠানে আমিও গেছি আর ও গেছে, মানে খুবই কাকতালীয়ভাবে, হ্যাঁ হ্যাঁ, কোইন্সিডেন্টালি, মানে আমিও যেখানে গেছি ও সেখানে গেছে। তারপর সেখান থেকে আমি প্রথম দেখলাম, দেখে ভালো লাগলো। আমি বোনকে বললাম, না ঠিক আছে, কারণ ওদের সম্পর্ক তখন সবে হয়েছে শুরু, ঠিক আছে এগোতে পারিস। সেই দিনই আমার শাশুড়িমাকে নিয়ে আমরা কফি খেতে গেছি। একদম, কফি খেতে গিয়ে Direct ওখান ও থেকে। আগেই, মানে সবাই আগে আমাদের দুজনকে, কারণ আমাদের মতামতটা সব থেকে বেশি গুরুত্ব ছিল, কারণ আমরা হ্যাঁ বললে তবেই ওরা এগোবে। হ্যাঁ, একদম। তো বিশেষ করে আমি আর বোন যাই করি না কেন, ডিসিশনটা দুজনে মিলে নেই। তো যখনই ওকে ভালো লেগে গেছে, তখনই প্রথম একটু ভেবেছিলাম যে এতটুকু বাচ্চা ছেলে কি করবে না করবে, আচ্ছা ঠিক আছে চলো। তারপরে ওকে দেখে আমার খুব ভালো লাগলো, ওর সঙ্গে আলাপ করে ভালো লাগলো। তো সব মিলিয়ে এইভাবে তারপরে তো নানান জল গড়িয়েছে অনেক দূর, আস্তে আস্তে বিয়ের পর তো একেবারে বন্ধুর মতন আমাদের সঙ্গে সময় কাটানো। হ্যাঁ, যা বললো, আগে একটু দুষ্টু ছিল, এখন অনেকটা ম্যাচিওর হয়ে গেছে, এখন তো একদম বাবা হয়েছে না, তো এখনো অন্যরকম অনেক দায়িত্ব। তো মানে ওর মতো জামাই সত্যি পাওয়া খুব কম, দুষ্কর, ভাগ্যের ব্যাপার। জামাই তো লাখে একটা, আমরা বুঝতেই পারছি। তো একটু দিদি বলো যে যখন এই যে শুরু তোমাদের সম্পর্কটা, সেটা সুরের প্রেমে কিভাবে পড়লে? সুরের প্রেমে অ্যাকচুয়ালি আমিও ফ্যান ছিলাম, আমার এন্টায়ার ফ্যামিলি ফ্যান ছিল। ইভেন ওর যেদিনকে ফাইনালস হলো আমার মনে আছে, আমার মা বাবা লেক কালীবাড়িতে সকালবেলা পুজো দিয়ে এসেছিল ওর জন্য, যাতে অনেক যেতে। তখন সম্পর্ক হয়নি? না, হিসেবে? একদম না, 2007 অ্যাজ আ ফ্যান গিয়ে পুজো দিয়ে এসেছিল। অ্যান্ড যতক্ষণ মানে যখন অ্যানাউন্সমেন্ট চলছে ততক্ষণ আমার বাবা আদ্যাস্তব পাঠ করছিল, যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হয়েছে। কনস্ট্যান্ট আমার এখনো মনে আছে 108 বার নাম কনস্ট্যান্ট নিয়েছে। আমি বলছি তুমি এরকম, আমার ভয় লাগছে। দেখতে গেছিলে? না, বাড়িতে টিভিতে আমরা বলছি যে তুমি এত টেনশন কেন করছো, তখন বলছে না ওকে জিততেই হবে, জেতাবই কিছু একটা করে। মানে এমন, মানে ঠাকুরের সাথে মানে একটা নেগোসিয়েশন চলছে রীতিমতো, জেতাতেই হবে ওকে। এই ক্রেজটা আমি শুধু দেখেছি অনেকের বেলায়, সারা কলকাতা ভোট করেছে আর সবাই ঠাকুরের সামনে বসে পড়েছে, কেন জানি মনে হচ্ছে বাংলা জিতছে। যখন ও বম্বের কম্পিটিশনে গেছিল,
ওর বেলায় দেখেছি আর সৌরভ গাঙ্গুলির বেলায় দেখেছি যে সারা বাংলার আমার ইষ্টদেবতা বাবা লোকনাথ, আমার সব বাবা লোকনাথকে ডাকছি যাতে ও সেঞ্চুরি করতে পারে সৌরভ, আর ওর বেলায় ডাকছি যারা ও জিততে পারে। একদম ঘরের ছেলে জিতছে একদম, এরকম হ্যাঁ, একটা এটা আমি দেখেছি। হ্যাঁ। মানে ওরম টাইপের ক্রেজ আর কি। তখন ফাইনালি যখন নামটা অ্যানাউন্স করলো মনে হচ্ছে মানে ওয়ার্ল্ড কাপ জিতেছে এমন, বাড়িতে লাফালাফি, আমি আর ভাই পারলে মানে আমরা ছাড়া বাড়িতে ছোটাছুটি করছি, আমার বাবা মা একদম লাফাচ্ছে, মানে বাড়িতে একটা এনজয়মেন্ট। ওখান থেকে আমার মানি ফোন করে, দেখলি আমি বলেছিলাম লেক গার্ডেন্সের অনেকই জিতবে। আমি চ্যালেঞ্জ, মানি তো তার আগে মানে বাংলা আমরা অ্যাকচুয়ালি আমি ফলো করেছি ওকে হিন্দি সারেগামা থেকে, বাট মানি কিন্তু বাংলা সারেগামার ফার্স্ট, তারও আগে মনে হয় মানি গোল্ডেন ভয়েস থেকে ওকে সাপোর্ট করতো, আর বলতো দেখিস একটা বাচ্চা ছেলে এসছে অনেক, ওর গলা ডেঞ্জারাস ভালো অ্যান্ড হি ইজ ভেরি শার্প, ও জিতবেই। প্রথম থেকে ওই মানির প্রেডিকশন ছিল, বাট অ্যাজ এ ফ্যান ওকে চিনতাম। তারপর ভাগ্যচক্রে আমি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় ইংলিশ অনার্স নিয়ে পড়েছি, এবং ওর ভাইও সেন্ট জেভিয়ার্স কলেজে বিবিএ নিয়ে পড়েছে। আমি ডে, ও ইভিনিং ছিল, বাট কালচারাল কমিটিতে আমরা দুজনেই ছিলাম, বিকজ যেহেতু আমি নাচটা ভালোবাসি, নাচ করতে ভালোবাসি, ওর ভাইও খুব ভালো ইভেন্টস দেখে, তো আমরা দুজনেই কালচারাল কমিটিতে ছিলাম। ও কলেজের ফেস্ট, অ্যান্ড উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। এবার ও আমাকে বলে যে আমি আমার দাদা অনেক, তখন যে ও ইয়োর ব্রাদার ইজ অনেক ধর, সো আই রিয়েলি ওয়ান্ট টু টক টু হিম ওয়ান্স, একবার কথা বলা কলকাতা আসলে। তো আই ওয়েন্ট টু ভিজিট হিম ওর বাড়িতে অ্যাজ আ ফ্যান, অটোগ্রাফ নিতে, বাট ওখান থেকে ফ্রেন্ডশিপ চালু। অ্যান্ড তার আগে ওকে আমি ওর সাথে কথা হতো আমার, তো আমার খুব ভালো লাগতো ওর নেচারটা, মানে শি ওয়াজ ভেরি বাবলি। আর কি বলো তো, মানে ধরো তুমি জানো কম বেশি আর্টিস্টদের লাইফে এখন তো অনেক বেড়ে গেছে, তখনও যেমন যেমন এরা এগোয়, যুগ এগোয়, তখনও প্রচুর তাদের মেয়ের সাথে কথা বলছি এমনি, তখন নানান সকলেই লিখতো ফ্যান্সরা, হাই হ্যালো কথা হচ্ছে, বন্ধু হয়ে যাচ্ছে, কেউ কেউ থাকছে না, কেউ থাকছে। তো তখন বিবিএম খুব ফেমাস ছিল, ব্ল্যাকবেরি মেসেঞ্জার, তখন ওর সাথে আমার যখন কথা হতো, সামহাউ আই ইউজ টু ফিল ভেরি, কী বলবো, মানে একটা খুব ওপেন এবং খুব ফ্রেশ লাগতো ওর সাথে কথা বলার পর। তো সেইভাবে একটা হয় না যে একটা মানুষের প্রতি তোমার একটা অ্যাফেকশন গ্রো করছে অটোমেটিক্যালি। তারপর যখন ওকে মিট করলাম, ওর নেচার এবং ভালো লাগে, মানে এগুলো মেড ইন হেভেন। দেখো, এটা আমার কোনো এক্সপ্রেশন নেই এর ক্ষেত্রে, কেউই দিতে পারবে না। লাইফ পার্টনার্স আর চোজ ইন হেভেন বাই গড। সো আমার মনে হয় সেটাই। হ্যাঁ, যেটা আমি করি, আই ডিডন্ট ওয়েস্ট এনি টাইম। তো সেদিনই আমরা মোকাম্বই খেতে গেছি, আমার মনে আছে যে চলো লাঞ্চ করি। আমার ভাইও ছিল, আমার দাদা ছিল, ওর একজন বন্ধু ছিল, কারণ ওদের কলেজও ওখানে, ওরা সেন্ট জেভিয়ার পার্ক স্ট্রিটেই যাবে। তো এবার সেখান থেকে আমাদের একটা বন্ধুত্ব হয়, এবং আমি যেরকম, আমার বউও মানে 99% একই রকম। কেন? আমরা আমাদের মা বাবাদের নিয়েই চলি, তো আমরা দুজনে মিলে প্ল্যান করি একদম। আমরা ফ্যামিলি ছাড়া কিছু বুঝি না, আমাদের লাইফে ফ্যামিলি ছাড়া আর কিচ্ছু নেই। উই হ্যাভ ফান। আমরা যদি পার্টি করি আমার ফ্যামিলির সাথে, আমরা পুজো করি আমরা ফ্যামিলির সাথে, আমাদের সবই এই ফ্যামিলি নিয়ে, বুঝেছো? তার মধ্যে কোনো টাইম কাটাতেই বেশি ভালোবাসে ও, বন্ধু বান্ধবের থেকে না ও ফ্যামিলির মধ্যে হইচই আনন্দ সবই পায়। বলছে আমার বেশি ভালো লাগে এরকম থাকতে। আর একটা জিনিস, সবে ওদের তখন নতুন সম্পর্কটা তৈরি হয়েছে, আর জানো এই বয়সের সম্পর্ক যখন একদম কাঁচা অবস্থায় থাকে, তখন দুজনের মধ্যে একটা অসম্ভব টান থাকে। ঠিক সেই মুহূর্তে বিগ বসে চলে গেল, 2013-তে বিগ বসে চলে গেল, আর সেখানে গিয়ে কান্না কাটি, ও ফিরে আসবে, কিছুতেই থাকবে না। আর আমি ভেবেছিলাম একটা দুটো চিঠিপিটি তো হয়তো দেবেই, মানে বা 10 দিনে একটা ফোন কল করতে দেবে, যে পুরো ডেড এন্ড। আর আমরা যেই টাইমে লোনাভলায় ছিলাম না, মানে ধরো সকালে উঠছি অন্ধকার বৃষ্টি, বিকালে উঠছি অন্ধকার বৃষ্টি, 4 রাত, মানে তোমার ডিপ্রেসড মনকে আরও ডিপ্রেশন করে দেবে এমন ওয়েদার, সারাদিন বৃষ্টি, বুঝেছো? এইবার তখন সদ্য ওর প্রথম বার্থডে আমি মিস করছি। সে বিগ বসকে গিয়ে আমি বলেছি, বিগ বস আমার বন্ধুর বার্থডে, তাকে আমি প্রচণ্ড মিস করছি। সে বিগ বস আবার আমাকে ভালোবেসে বাড়িতে পার্টি দিয়ে দিল, মনে আছে? কোক ফোক পাঠিয়ে, বাইরে থেকে খাবার টাবার পাঠিয়ে, গান ফান চালিয়ে একাকার কাণ্ড বাড়ির ভেতরে। তারপর তো খৈর
ও ফাইনালে গেছিলো, বিকজ আমি ফাইনালিস্ট ছিলাম, তারপর জিতলাম, আমার শ্বশুর শাশুড়িও ছিল। তো ওই ট্রফিটা যখন ওর হাতে দিয়েছি আমি, এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল বলতে পারো, যে ফার্স্ট একটি মেয়ে আমার লাইফে এসছে, একটা বিগ বসের মতো একটা কম্পিটিশন, আমি যদি ট্রফিটা ওকে তুলে দিতে পারি। সো দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল ওয়েন আই থট কেন দিস ইজ দ্য গার্ল ফর মি, আমি শি ইজ লাকি ফর মি। একটা হয় না ভেতর থেকে একটা ইনটিউশন কাজ করে। আর তারপরে তো আমার শ্বশুরমশাইকে, আমি মনে আছে আমার প্রথম দিন এসে বাবাকে বললাম যে এরকম ব্যাপার, বললো আগে তোমরা ভালো বন্ধু হও। আমি হ্যাঁ বন্ধু তো হয়ে যাব। তো এইভাবে এগুলো আমরা খুব মা বাবাদের নিয়ে চলা, আমরা ওরম ডিসিশনস কখনো নিইনি যেখানে আমাদের কোনো ট্রাবল হয়েছে। অল ওয়ার ভেরি সর্টেড বাই গডস গ্রেস। হ্যাঁ, স্মুথ তো হয় না, অনেক কিছু আছে, আমি সব কিছুর মধ্যে যাব না। নিজেদের মতো করে একটা আমের গ্রেটনেসটাই আসল, আমের খোসা আটি নিয়ে কথা বলে লাভ নেই। সো অনেক কিছু থাকে, সব কটাকেই আমি আমার ওয়াইফ আমরা খুব স্ট্রং, আমাদের পরিবারের সাপোর্ট নিয়ে। দেখো কোনো রিলেশন তো কখনো স্মুথ হয় না, কোনো দিনই হয় না। টাচউড ইন্টারনাল কোনো প্রবলেম না থাকলে এক্সটার্নাল কিছু হয়, এক্সটার্নাল না থাকলে ইন্টারনাল কিছু হয়। সো কিছু না কিছু সবাইকে, রাম সীতাকেও প্রমাণ দিতে হয়েছে, সো আমরা কি, সো ওইগুলোকে আমি অত দেখি না। ভালো জিনিসটা যদি তুমি নিতে চাও, যেটা তোমার সারা জীবন থাকবে এবং যেটাতে রিলেশন আরও স্ট্রেংথেন হয়, বিকজ একদিনের সম্পর্ক তো নয়, এটা আজীবনের একটা রিলেশন। এবং আমি ভেরি লাকি, ভেরি প্রাউড যে আমার পাশে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি, তারা এইভাবে আমার পাশে থাকে 24/7 365 ডেজ। এবং ইটস আ ভেরি কী বলবো, এটা আমার জন্য একটা বড় পাওনা, এবং সেম গোজ উইথ গুড়িয়া অলসো। ও এতটা স্পোর্টিং, এতটা একটা টাফ, এদিকে ভেরি বাবলি, ভেরি সফট ভেতর থেকে, কিন্তু প্রচণ্ড মেন্টালিও স্ট্রং, আমাকে সাপোর্ট দেয়, যার জন্যেই আমার এই ফ্যামিলি ধরো একটু এগিয়ে নিয়ে যাওয়া, যে ডিসিশনসগুলো নেওয়া at the time. She's 35 now, 30, going to be 35. I'm 35, 36. তো তার মধ্যে God has blessed with 2 children. পুরোটাই ও দেখে, তাদের স্কুল, পড়াশোনা, এই সে, আমি যতটা পারি সাপোর্ট করি, বাট মেজরলি সমস্ত কিছু দেখে। সো এটাই মানে আজকে ইন্টারভিউটা তোমার সাথে কথা, এই সাধারণত এই জিনিসগুলো নিয়ে তো কথা হয় না। সো আই এম ভেরি লাকি, আর ভেতর থেকে আমি খুব আনন্দিত হচ্ছি যে আমি এই বিষয়গুলো নিয়ে তোমার সাথে দুটো কথা বলতে পারছি। থ্যাংক ইউ তোমাকে। এবং যেটা বলার, যে যারা এত পরিবার কেন্দ্রিক এবং বাবা মা সব পুরো পরিবার নিয়ে, তারা যখন বাবা মা হয়ে যায়, এবং যেটা বলছিলে যে একদম মানে খুব ছোট একটা বয়স, এবং এখন যেই বয়সে দাঁড়িয়েছে সেখানে দুটো সন্তান রয়েছে, তো তাদের ক্ষেত্রে তুমি কি কি পরিবর্তন দেখলে? তারা যখন বাবা মা হয়ে যায় রেসপন্সিবিলিটি তো আরও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, পরিবর্তন তো আসেই। আর কি জানো তো, ছোট থেকে যেটা দেখে ওরা বড় হয়, সেটা অটোমেটিক্যালি তাদের মধ্যে চলে আসে, স্বভাবের মধ্যে ঢুকে যায়। ওরা দেখেছে বাবা মাকে দায়িত্ব নিয়ে তাদের বড় করা, তারপরে তো গুড়িয়া দেখেছে আমাদের, আমরা কিভাবে এখনও আমাদের মা বাবাকে দেখে যাচ্ছি। তো এইভাবে দেখে দেখে তো ওরা বড় হচ্ছে। তো ন্যাচারালি ওরা তো নিজের, তখন তো নিজে যখন বাবা মা হবে, তখন তো অটোমেটিক্যালি সে দায়িত্ববোধটা নিজের মধ্যে ডেভেলপ করে যাবে। তো সেরকমই হয়ে গেছে, ও ভীষণ দায়িত্ববোধ সম্পন্ন, ও সাংঘাতিক। দুজনেই মানে এখনকার মেয়েরা ছেলে মেয়েদের এইভাবে দেখা মানে খুব কম দেখা যায়, কম সংখ্যায়, খুব কম। কারণ আমি একজন স্কুলের টিচার হিসেবে আমি দেখি, তো আমি ছেলে মেয়েদের ভীষণভাবে ডিল করি, আমার স্টুডেন্টদের আমি ডিল করি, আমি দেখেছি তো ওদের ধৈর্য কম, অন্যদিকে মন ছুটে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু আমি তো ছোটোবেলা থেকে গুড়িয়াকে দেখেছি, যত আমি দেখেছি ও যেভাবে আমাদের মধ্যে থেকে বড় হয়েছে, খুব ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে, ও যেভাবে বড় হয়েছে, ওর মানসিকতা সেরকমভাবে ডেভেলপ করেছে আমাদের মতন করে। ফ্যামিলি, ও যেরকম ছোটোবেলা থেকে, ওর ভাইও ভীষণ ফ্যামিলিটাকে প্রাধান্য দেয় বেশি। একদম। আমি একটু জিজ্ঞেস করি যে নাতি নাতনি রয়েছে, তো কতগুলো আবদার আসে দিদাদের কাছে, একটু বলো। বাবা, ওই আবদার তুমি অনেক লেভেলের আবদার। হ্যাঁ, আবদার আমি একটু মেটাতে ভালোবাসি। এইটা আমার একটু বদনাম আছে যে কেন তুমি এত সব আবদার মেটাও। কেন আমি মনে করি যে দিদা ঠাকুমা
এটা শুধু আদরের জন্য, আদর দেওয়া। মা বাবা তোমরা শাসন করো, কোনটা ভালো কোনটা ভালো না সেটা তোমরা বলবে, কিন্তু দিদা ঠাকুমা তোমরা শুধু শুধু আদর দাও, আদরে গোবরে বাচ্চাকে রাখো। তাই যত নাতি নাতনিরা আমার আছে সবাই আমার কাছে এটা আবদার করে এবং আমি আবদার মেটাতে ভালোবাসি। এবং আমাকে ওরা বলে যে এটা আমার আমার ওটা কী বলে আদু খাজানা। খাজানা, হ্যাঁ আমার খাজানা কোথায়, ও আসা মাত্রই খাজানা চায়। তা খাজানা আমি একটা হ্যাঁ আজকেও এসে আজকেও মানে তারা তারাকে চকলেট ওর মানে বুঝতে পেরেছো? যত মানে নানান রকমের সব এরকম হ্যাঁ, বালতি International একটা খাজানা চাইবেই। এবং যদি কোনো সময় আমি নাও রাখতে পারি আমাকে নিয়ে চলে যাবে খাজানা কিনতে চলো, হ্যাঁ। এবং ও নিজের চয়েস মতন একদম, এখন তো কোনো ব্যাপার না, সব জায়গা থেকে তুলে 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 নিয়ে নিচ্ছে, যায় তুলে তুলে নিয়ে এটা পছন্দ এটা পছন্দ এটা পছন্দ, আমি সব নিয়ে নাও, কোনো ব্যাপার না। অলরেডি আমাকে বলছে যে এখানে দোকানটা বলছে বিজনেস হচ্ছে না, এই জন্য দোকানটা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। ওই কমপ্লেক্সে একটা আমাদের দোকান আছে এখানে গ্রসারি, তো ওর টেনশন হয়ে গেছে যে খুব লসে রান করছে পাপা, এই জন্য দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে ও নিজে একা গেলেই প্রাইমারি চাহিদা ওর কাট, বুঝলে? মানে যেখানে গিয়ে আমার শাশুড়িমাকে নিয়ে গিয়ে মনের ইচ্ছে মতো যা নয় তাই। আমার নামে যত কমপ্লেন আমাকে ফোন করে না দেওয়ার পরে কেনার পরে ওই যে হাসতে হাসতে যে ওই হাসি মুখটা, ওটা দেখতে আমার খুব ভালো লাগে, যে খুশি, যে চোখ মুখ খুশি। হ্যাঁ এরকমই হাসি মুখ দেখতে ওই যে ভালোবাসতো আমার মা ওই যে। গুড়িয়া। ওই যে, ওই যে। গুড়িয়া যত আবদার এই যে, আমার অবশ্যই। মামিটা তো ঠিক সেরকমই বোন ওদের নাতি নাতনিদের আবদার মেটায়, একদমই তাই, ভাই কোথায়? তাই না? একদমই তাই। আচ্ছা আমার মেয়ে চলে এসছে তাই তো, তো একটুখানি আমি জিজ্ঞেস করি যে বাবা কেমন, বাবা না মা, কে বেশি বকে একটু বলো তো, আর কে বেশি আবদার মেটায়, কে? কে বকে আর কে গুড কে বেশি বকা দেয়? মামা বেশি উপকার, পাপা বেশি ভালো। এই যে বেশি ভালো ওই যত বাবারা দোষ সবসময় পাপা একবার বকবে, কারণ তাই না? পাপা তো বকেই না একটু ভাইকে পাঠাও না। পাপা বকেই না, যত মানে নাটা আমার থেকে কি বলবো বলো তো, একটা 7-7.5 বছরের মেয়ে সকাল 7টায় ওঠে, 7:30টায় স্কুল যায়, 4টের সময় আসে, এসে টিউশন যায় বা সুইমিং করে, কখন বকবো? এই এসে গেছে আরেকজন, পুরো লাল্লান কাট দিয়ে এসছে, বিহারি কাট। দিদির কাছে চলে যা, ওইদিকে কি বসে পড় এখানে যাবো। আদভান, ওই দেখো সবাইকে হাই করো তো, হাই ছোট হাই। বুলেট ছোট ছেলে। ছোট ছেলে তো এদেরকে নিয়ে চলছে, তোমার সাথে কথোপকথন চলবে। কিন্তু প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে সোনালি, আমার শাশুড়ি মা বহুত সকাল কষ্ট থেকে করেছে। শুনছিলাম কি কি মেনু আছে একটু জেনে নি। না না আপনি বাজে কথা বলবেন না আমাদের মেনু হ্যাঁ, আমরা চাই সবাই আপনারা সবাই খাবেন। আপনারা খুব এনজয় Please. করুন, ভালো বলুন, কিন্তু প্লিজ এটা নিয়ে বলবেন ভয় লাগে যে বলতে বাবারই আজকে। না না আবার। না, আরো কিছু করার ইচ্ছা ছিল কিন্তু ওরা খেতে পাচ্ছে না, বলছে নষ্ট হবে খাবার বলে করলাম না। তা আমি শুরু করেছি, কেন ওর গুড়িয়ার আমাকে বারবারই বলছে যে আমাদের বাঙালদের একটা রান্না আছে ডাল শুকনো, সেটা একবার করো মা, অনেককে খাইও, কোনোদিনও খাইনি। আমি বাটাবুটা ভালোবাসি, আমার ও খুব শাশুড়ি ভালোবাসে সব হেভি লাগে টুকটাক। আমার। তা ওটা করেছি, ডাল শুকনো দিয়ে স্টার্ট হয়েছে। ইলিশ মাছ ভাজা করেছি, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাপে, চিংড়ি মাছের মালাইকারি, রুই মনপসন্দ বলে একটা নতুন আইটেম করেছি, মানে রুই মাছ দিয়েই, হ্যাঁ সব নিজের হাতে। আর আর আস্ত চিংড়ির একটা চিকেনের মুরগ মুসাল্লাম করেছি, যেটা শুধু জামাইয়ের জন্য স্পেশাল, জামাইকে পুরো সামনে দেব, কি অবস্থা। এই করেছি। আর পোলাও করেছি, বাসন্তী পোলাও। আর 2 পাতা ডাইজিনও আছে, নানান রিচুয়ালস রয়েছে এবং জামাইকে 2 পাতা ডাইজিন। জামাইকে বেশিক্ষণ আমরা আর আটকাবো না, কারণ এতগুলো মেনু শুনে আর বসে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে অনেকদার না, আমার পক্ষে। শ্বশুর মশাই এসছে, আমরা একটু রিচুয়াল একদম আমরা আশীর্বাদটা নিই। একদম জামাই ষষ্ঠীর রিচুয়ালসটা দেখে নেবো।
মাম্মি মাম্মি আমি টিভি দেখবো মাম্মি মাম্মি আমি টিভি দেখবো ফ্রুটস আমি খাবো তুমি খাবে নিশ্চয়ই খাবে গুড়িয়া প্লিজ কাম আচ্ছা আমি সরে যাবো তোমার আমার কুড়ি না 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 তুমি খাবে না না কুড়ি দাও বসে দাও অল্প বেশি আগে তোমাকে হাওয়া করবে তারপর তোমাকে হাওয়া করো মাম্মা। না খাবো না না খাবো না আদু আদু চলে আসো আদুও শঙ্খ বাজাচ্ছে, ও খুব ভালো শঙ্খ বাজায়। আদু নিজের সঙ্গে নিজেই বাজাও সাক্ষী দিয়ে বাজাও 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 না শিখুক না আমার দেখাও। ওদেরটা বলো চকলেটের খাজানা নিয়ে দাঁড়িয়ে আছে তুইও পাবি এবার তুই পাবি এবার তোর পালা আব আদি কা পালা আদু আদু এসো এখানে দাঁড়া। হ্যাঁ, তুমিও পাবে, তুমিও পাবে। এইবার দেখ এবার কার আসছে। এবার আদি লালা এবার আদি। সে তো বকা, যত দুষ্টুমি করো। আজকে সব কিছু ক্ষমা, আর যত দুষ্টুমি করো সব ক্ষমা। ষাট 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 ষাট। That's a masterpiece. এটা তো ভুতু বাবা। আমার ভুতাই, আমার ভুতাই। ওকে আদর করে ভুতাই ডাকে। আমার গুড়াই শোনা আচ্ছা ওই পুষ্টিগুলো এই যে এই যে আবার gift, এদিকে আসো আবার gift। কাম এ না ধরো। ও আর ওটা থেকে উঠবে আবার গিফট শুনে নাম ছিল এ না ধরো এই যে ধরো। এই যে ঝিঙ্কা চিকা হচ্ছে। আবার gift। তো দেখো আজকে কিছু বলতে পারো তো দেখো আজকে এই মুহূর্তটা এই কারণেই আপনাদের সামনে আনা যে আপনাদের যেন আশীর্বাদটা আমরা পাই শুধু এই একটাই আমার অনুরোধ আশীর্বাদ দেবেন এবং ভালোবাসা দেবেন বিকজ পৃথিবীতে এই দুটো জিনিস কমে যাচ্ছে বাস একদম এবং একদম জামাই ষষ্ঠী ঠিক খাওয়া দাওয়ার মুহূর্তে আমরা রয়েছে একদম খেতে বসবে অনেকটা প্রচুর রান্না হয়েছে তার আগে যেটা বলার যে জামাই যখন রয়েছে গান হবে না গান ছাড়া তো একটা অসম্পূর্ণ জামাই ষষ্ঠী হয়ে যাবে তো একটা শাশুড়ি মাদের জন্য একটা গান হোক দেখো অনেক গানই মনে আসে কিন্তু মানুষ যে গান আমার কাছে শুনতে ভালোবাসে সেটা হলো আমার সঙ্গীতের ভগবান শ্রী মান্নাদের তো আমি মানুষ রূপে সুন্দর হয় অন্তরে সুন্দর হয় গুণে সুন্দর হয় তো সেই সুন্দর নিয়ে আমি আমার এই দুই শাশুড়ির জন্য একটা গান গাইছি এবং অফকোর্স আমার স্ত্রী তো আছেই ও কেন এত সুন্দরী হলো কেন এত সুন্দরী হলো অমনি করে ফিরে তাকালো অমনি করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হবই
আমি তো মানুষ ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। সবকিছু তার মানে একা হাতে শুরু করা হয়েছে, তাই তো? সব কিছু একা হাতে। আচ্ছা, কখন থেকে শুরু হচ্ছিল, মানে প্রিপারেশনটা কিভাবে শুরু হলো যদি শুনি? প্রিপারেশনটা শুরু হয়েছে আমার কালকে থেকেই, তা আজকে উঠেছি 5টা। আচ্ছা, তারপরে থেকে একদম লেগে পড়েছো? লেগে পড়েছি মানে জামাই কি খেতে ভালোবাসে সেই অনুযায়ী কি খাবার কিছু? একদম। জামাই যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলি মোটামুটি করা হয়েছে, তবে মাটনটা আজকে করিনি, কারণ ওরা বলেছে ইলিশ মাটন একসঙ্গে খেতে পারবে না, তাই আচ্ছা। তারপরে হচ্ছে চিকেনটা করেছি। আচ্ছা 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 আচ্ছা। আর এখানে আপাতত রয়েছে এটা কি? এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, ও বললা চিকেন, তাই তো? হ্যাঁ, গলদা চিংড়ি। আর এটা হাতে যেটা এটা আছে? হচ্ছে রুই মনপসন্দ। আচ্ছা, আর এইখানে রয়েছে আমার ইলিশ মাছ। আচ্ছা, ইলিশ মাছ ভাপা। হ্যাঁ, চলো চলো। কিছু আমার বলার নেই, এত রকমের রান্না, মানে পুরো একটা গ্যাস্ট্রোনমিক্যাল একটা এক্সট্রা ভ্যাগেন্সা। এবং লিটারেলি দেখো, প্রত্যেকটা রান্না আমার শাশুড়ি মার করা, এবং একটাও বাইরে থেকে আনা নয়। প্রত্যেকটা জিনিস, সেখানে একটা মুরগ মুসাল্লাম, দই আর রসগোল্লাটা বাইরে। হ্যাঁ দই রসগোল্লা আর এই পেপসিটা বাইরে থেকে আনা, বাকি উনি এটাও বানিয়ে ফেলবেন, কোনো ব্যাপার না। কিন্তু দেখো কোনটা কি একটু বলে বলে দাও। হ্যাঁ, এইটা আমি আমি আন্দাজ করছি এটা হচ্ছে সেই ডাল শুকনো, যেটা একটু কাঁচা তেল আছে এবং এর তেঁতুল আছে। এইটা হচ্ছে পটাটো কিমা স্টাফ। পটেটো কিমা স্টাফ। এইটা হচ্ছে ওই যে রুইয়ের মনপসন্দ যেটা বললো, এটা তো চিংড়ি মাছের মালাইকারি, আমাদের বাঙালিদের একটা খুব জনপ্রিয় খাবার। এটা রয়েছে সর্ষে ইলিশ, ভাপা ইলিশ। আচ্ছা, এখানে রয়েছে ইলিশ মাছের ভাজা আর তেল আর কাঁচা লঙ্কা, এটা আমার খুব ফেভারিট। আর এখানে রয়েছে একটা হোল মুরগ মুসাল্লাম, একটা গোটা চিকেনকে এরকম বানানো, তারপর সাথে দই মিষ্টি রয়েছে। কিছু জিনিস প্যাক হবে আমি বলেই দিচ্ছি, কারণ সব আমি একবেলা খেতে পারবো না। আমি আর রাত্রে কালকে, আমার এটা দুদিনের খাবার। সো থ্যাংক ইউ মা ভেরি মাচ, এত আদর করে আমার জন্যে, এবং এত এই গরম এরম ওয়েদারের মধ্যে সত্যি মানে আই এম ইনডেটেড, যে এত কষ্ট করে সকাল থেকে, সকাল কেন মনে হয় কালকে থেকে প্রিপারেশন সব উনি শুরু করেছেন, তাই না? মানে কালকে থেকে সো ইটস এ হিউজ থিং। আর লিটারালি আই ফিল লাইক, কি বলবো, অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, আই ফিল লাইক আ কিং। কোনটা বেশি ফেভারিট? আমার দেখো, আমার সবই ফেভারিট গো। আমার খাবার নিয়ে তেমন আমি হ্যাঁ ডেফিনেটলি মাছ খেতে আমি ভালোবাসি, মাটনও প্রচণ্ড ভালোবাসি, বাট এখন ইদানিং মাটনটা একটু কমই খাই, এবং যার জন্য আমার শাশুড়ি মা আজকে খুব বুকে পাথর চাপা দিয়ে এই মেনু সিলেক্ট করেছে। এবার প্রথম মানে হয়তো উনি মাটন আমার জন্য করেননি, জাস্ট বিকজ অফ যাতে একটু হেলথ কনসিয়াস হতে পারি, কারণ প্রচুর মাটন খাওয়া হয়ে যায়, প্রচণ্ড ভালোবাসি খেতে। তো হ্যাঁ, একটু শুরু করি। একটু প্রথমে আমি এই জিনিসটা আমার খুব প্রিয়, কিন্তু আমার না এই ইয়েতে তোমার ক্যামেরায় না খেতে খুব আমার লজ্জা লাগে গো। কেন বলতো, আমি একা খেতে ভালোবাসি না তো, এই কারণেই, আর কিছুই না। একটু লবণ দাও। ইলিশ মাছের ভাজা আর ইলিশ মাছের তেল সাদা ভাতে একটু সামান্য একটু নুন দিয়ে, একটু লঙ্কা দিয়ে, একটা অদ্ভুত টেস্ট। মানে আমরা ইলিশ মাছের বেগুন আলু দিয়ে একটা তেল ঝোল খাই, আমাদের বাড়িতে খুব হয়, এইগুলো খুব হয়, ভাপা ইলিশ। এবং ভাজা একটা আলাদাই গ্রেটনেস আছে, কি বলবো? আমারও ফেভারিট। আমার বউরা খুব ফেভারিট, তাই একটা নিবালা ওর দিকেও যাবে। এটা হচ্ছে সম্পর্ক। তো এটাই বলার যে আপনারাও ভালো মন্দ খান, যে যেটা ভালোবাসেন, খুব ভালো করে থাকুন,
পজিটিভ থাকুন, ভালো মন্দ খাবার খান, আনন্দে থাকুন, আমাদেরকে আশীর্বাদ দিন। আজকে তো জামাই ষষ্ঠী একটা বিশেষ অকেশন, আবার দেখা হবে কোনো না কোনো অকেশনে, সেই অকেশনের স্পেশাল কিছু জিনিস নিয়ে। আজকের জামাই ষষ্ঠীর আপাতত স্পেশাল জিনিস হচ্ছে খাবার, তো আমি একটু কনসেন্ট্রেট করি। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে। দারুণ একটা মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। জমজমাট এই আড্ডা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকুন সিটি সিনেমা।